জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ভারত জুড়ে সকাল সন্ধ্যা বন্ধ, ভর্তুকি প্রত্যাহার হওয়ায় ব্যাপক মূল্যস্ফীতির আশঙ্কা। বিশ্বকাপ ব্যর্থতায় পুরো কোচিং টিম সহ কোচ দুঙ্গা বরখাস্ত, চলতি মাসেই নতুন কোচ নিয়োগ দেবে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় কমপক্ষে 40 জন যাত্রী নিখোঁজ রয়েছে। গতরাত 11:15টায় শহরের টানবাজার খেয়াঘাটের কাছে 200 যাত্রী নিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। খেয়াঘাটে আছেন আমাদের রিপোর্টার মাসরুর শাকিল। অবস্থা জানতে আমরা মাসরুরের সাথে কথা বলছি। মাসরুর, মাসরুর, উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থা এখন কি? বিপাশা, যেমনটা আপনি বলেছেন, আসলে উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থাটি হচ্ছে পর্যন্ত ঠিক কতজন নিখোঁজ রয়েছে সেটি এখানে যারা উদ্ধার অভিযানে নিযুক্ত আছেন বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন কেউ নিশ্চিত করে বলতে পারছে না। যেমনটি বলা হয়েছে যে শীতলক্ষা নদীর পশ্চিম টানবাজারের গোদারাঘাট থেকে ট্রলারটি আসলে বোঝাই হয়ে যাত্রী পারাবার নিয়ে নিয়মিত যেরকম পার হয় সেরকম একটি ট্রলার পার হচ্ছিল, যাতে প্রায় 150 থেকে 200 যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে। এবং সেটি পূর্ব পাড়ের নারায়ণ বন্দর স্কুল বন্দর ঘাটে গিয়ে থামার কথা, কিন্তু প্রতিমধ্যেই অন্ধকারে রাত 9:10টার দিকে স্বাভাবিকভাবে অন্ধকার থাকে। শীতলক্ষা নদীর মাঝ পথে একটি বালুর ট্রলার সেটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। বালুর ট্রলারটিকেও ধরতে এবং এখন পর্যন্ত যেটি হচ্ছে, প্রথম দফায় রাত্রে একটা উদ্ধার অভিযান চালানো হয় রাত 1:30টা পর্যন্ত, তখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। দ্বিতীয় দফায় সকাল 8:30টা থেকে এখন পর্যন্ত উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত যে ট্রলারটি ডুবে গেছে সেটির কোনো ফেরাতে পারেনি যারা উদ্ধার অভিযানে আছেন। তো পুরো সময়টা জুড়ে আসলে ছিলেন উদ্ধার অভিযান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন এখানকার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আহসান কবির। আমি তার সাথে কথা বলছি। কবির সাহেব, বলবেন আসলে এখন পর্যন্ত উদ্ধার অভিযানের সর্বশেষ অবস্থা কি? কারা কারা উদ্ধার অভিযানে নিযুক্ত আছেন? আপনারা কাউকে কি উদ্ধার করতে পেরেছেন কিনা? জি না, কালকে আসলে 11:15 থেকে আমরা অভিযানটা চালাচ্ছি। প্রায় 1:30টা পর্যন্ত আমরা চালাইছিলাম, কিন্তু আসলে স্রোত বেশি থাকার জন্য এবং অন্ধকার থাকার জন্য আমাদের কিছুটা ব্যাহত হয়েছে। টোটালি যেভাবে আমরা অভিযানটা চালাচ্ছি, আসলে মনে করেছিলাম এর আগে সেখানে মনে করেছিলাম যে আমরা এই বোটটা বা কিছু হয়তো উদ্ধার করতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ট্রেস করতে পারিনি। আর সর্বশেষ কথা হচ্ছে যে সঠিকভাবে কেউ বলতেও পারতেছে না যে এই লোকেশনে ডুবে গেছে। আমরা সেই লোকেশন গুলো সার্চ করছি। পুরো আমি মেরিন পর্যন্ত আমি গিয়েছিলাম সকালে 8:30টার দিকে থেকে 11টা পর্যন্ত। তখন বৃষ্টিও ছিল, কিন্তু আমরা আসলে এরকমের কোনো কিছু উদ্ধার করতে পারিনি। কোন সংস্থায় কাজ করে এবং কতজন ডুবুরি কাজ করছেন? আমাদের 6 জন ডুবুরি কাজ করতেছিল। এরপরে বিআইডব্লিউটির কিছু ডুবুরি কাজ করে। এর সঙ্গে আমাদের সঙ্গে পুলিশ তারা সহযোগী হিসেবে ছিলেন। বিভাষা, যেমনটি শুনছিলেন, এরাও ঠিক বলতে পারছেন না যে গত রাতে যে 40 জন নিখোঁজ থাকার কথা বলা হলেও এখন পর্যন্ত প্রশাসন আবার সেই 40 জনের জায়গাটি স্থির নেই। তারা এখন বলছেন না আরো কম নিখোঁজ রয়েছে। তবে পুরো বিষয়টি তারা নিজেরাও প্রশাসন ও বিভ্রান্তির মধ্যে রয়েছে। ট্রলারটি কোন জায়গায় ডুবেছে সেটা ট্রেস করতে পারছেন। উপারেই অসংখ্য লোক, উৎসুক মানুষ এবং নিখোঁজদের কিছু আত্মীয় স্বজন ভিড় করেছেন। উদ্ধার অভিযান এখনো চলছে, তারা চেষ্টা করছেন ট্রলারটি খুঁজে পাওয়ার জন্য। শাকিল, একটা প্রশ্ন নিয়ে বিআইডব্লিউটিএ কি বলছে, কি বক্তব্য তাদের? বিআইডব্লিউটি এর বক্তব্যটি হচ্ছে আসলে তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু স্রোত বেশি থাকার কারণে তারা বলছেন যে ট্রলারটি তারা ট্রেস করতে পারছেন না। একটা ট্রলারে যতজন যাত্রী, 150 জন যাত্রী থাকে, তারা বলছেন অনেকেই সাতটি উঠে গেছেন এবং তারা আসলে ট্রলারটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করছেন, সে কথাটি বলছেন, কিন্তু স্রোতের কারণে তারা সেটি পাচ্ছেন না বলেই বলছেন। ওকে, ঠিক আছে শাকিল, আপনাকে ধন্যবাদ। কথা হচ্ছিল মাসরুর শাকিলের সাথে। বন্দর নগরীতে জামায়াত শিবিরের তাণ্ডবের পর রাতভর অভিযান চালিয়ে 142 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিজামী মুজাহিদ সাইদির গ্রেফতারের প্রতিবাদে রোববার মহানগরীর হালিশহর এবং এলাকায় জামায়াত শিবির কর্মীরা গণহারে হামলা এবং ভাঙচুর করে। পুলিশকে লক্ষ্য করে গুলিও করে তারা। গ্রেফতার জামায়াত শিবির কর্মীদের কিছুক্ষণ পর আদালতে হাজির করার কথা। পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করা চট্টগ্রামের ডিআইজি আসাদুজ্জামান মিয়া
জামায়াত শিবির চট্টগ্রামে ব্যাপক নাশকতার পরিকল্পনা নিয়েছে বলে তাদের কাছে গোয়েন্দার রিপোর্ট রয়েছে। এর জন্য পুরো চট্টগ্রাম জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। জঙ্গি মিছিল দিতে দিতে তারা গাড়ি যেখানে যেটা পেয়েছে ভাঙচুর করেছে এবং তারা গুলিও করেছে। আমার ধারণা এই ঘটনাটি হঠাৎ করে হয়নি, এটা পূর্ব পরিকল্পিতভাবে হঠাৎ করে তারা আইন শৃঙ্খলা অবনতি, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য হঠাৎ করে বিনা উস্কানিতে এই কাজগুলো করেছে। উত্তরা থানার কাছে রাজউক উত্তরা মডেল কলেজের এক শিক্ষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখে কালো ডাকাতরা সহযোগী অধ্যাপক খায়রুল বাশারকে গুলি করে স্বর্ণালংকার এবং টাকা নিয়ে পালিয়ে যায়। রিপোর্টে জানাচ্ছেন মোস্তফা মল্লিক। উত্তরা ৬ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের এই বাসায় ১০ বছর ধরে বাস করছেন রাজউক উত্তরা মডেল কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল বাশার। রাত ৩টার দিকে ২৭ জনের ডাকাত দল নিচে দারোয়ানকে জিম্মি করে মুখে কালো কাপড় বেঁধে দেয়াল টপকে দোতলার বারান্দায় ওঠে। প্রথমেই খায়রুলের বোনের রুমে যায়। সেখান থেকে আলমারি ভেঙে ৪০ ভরি স্বর্ণালংকার, প্রাইজ বন্ড ও নগদ ১ লাখ টাকা লুট করে তারা। ওই সময় খায়রুল বাশার এগিয়ে এলে তার পায়ে ২ রাউন্ড গুলি করে ডাকাতরা জিম্মি করা হয় ১.৫ বছরের শিশু রায় মোহাম্মদ খায়রুল বাশার। কি হয়েছিল রাতে? মানে দরজাটা গেট খটকালাম, আমরা ভাবছি যে মা আসছে, আর যে গেট খুললাম সাথে সাথে মানে ভয় চড়ে চিৎকার দিয়ে উঠছে আর সাথে সাথে গুলি করে দিচ্ছে। এমন কোন চিৎকার দেয় না যে একদম গুলি করতে হবে, তারা একদম সাথে সাথে গুলি করে দিল। কয়জন ছিল? ৭-৮ জন ছিল, রুম ভরে গেছে। কি কি নিয়ে গেল? গয়না ছিল, টাকা পয়সা ছিল, কিছু ডলার টলের বাইরে গেছিল, এমনকি পাসপোর্টও পাচ্ছি, আরো প্রাইজ বন্ড ছিল। মানে পুলিশ কর্মকর্তারা বলছেন খায়রুলের পরিচিত কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। জি, এখানে আমরা যেটা আপাতত জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে পাশে রেল লাইনটার ১০ ফুট, এটা জিআরপির আন্ডারে। এরপরেই হচ্ছে দেয়াল দেয়া ওয়েল প্রোটেক্টেড, এই সেক্টরটা ওয়েল প্রোটেক্টেড। এই দেয়ালটা টপকিয়ে এখানে এসছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখান দিয়ে তারা এন্ট্রি, ডাকাতদের যে এন্ট্রি রুটটা, এটার এখানে গ্রিল নাই। খুব আহত খায়রুল বাশারকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরা থানা ও ডিসি অফিসের এত কাছে ১.৫ ঘন্টা ধরে ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এখনো ডাকাত দলের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। আবারও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় হচ্ছেন লন্ডন প্রবাসী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের বাইরে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাদের নিয়ে রোববার লন্ডনে রুদ্ধদ্বার বৈঠক করেছেন তিনি। বৈঠকে সমন্বয় করেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমরুদ্দিন। তালিকা অনুযায়ী আমন্ত্রিত নেতারাই শুধু পারেন। সভায় যোগ দিতে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতা এবং অন্য প্রতিনিধিরা প্রথমে কমরুদ্দিনের রমনা গেট রেস্টুরেন্টে একত্রিত হন। সেখান থেকে সবাইকে নিয়ে যাওয়া হয় পাশের সাউথ গেট টাউন হলে। তারেক রহমান সেখানে উপস্থিত হলে নেতা স্বাগত জানিয়ে ভেতরে নিয়ে যান।